আসসালামু আলাইকুম। এনটিভির রাতের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাইন উদ্দিন আল আপন। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় হাই কমিশনে ডক্টর মনমোহন সিংহের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। প্রয়োজনে জীবন দেবে, তবু 1 ইঞ্চি মাটি হাতছাড়া করবে না, বিজিবির নবীনদের স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে মাসউদ। আলুর দাম কমায় দুশ্চিন্তায় কৃষক। বছরের শেষ দিনে শীতে কাহিল উত্তরের জনজীবন। হবিগঞ্জে কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে প্রকৌশলী সহ নিহত 4। সিলেট যোগীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। আওয়ামী লীগ আমলের হত্যাকাণ্ডগুলোর বিচার দেখতে চায় মানুষ, জামাতের আমির। 14 বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন, নেতাকর্মীদের ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি তার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 31 ডিসেম্বর সকালে তিনি ঢাকার ভারতীয় হাই কমিশনে গিয়ে ডক্টর সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। এই সময় তিনি শোক বইয়ে শোকবার্তা লিখতেও ভুলেননি। হাইকমিশনের ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান এবং তারা ডাক্তার সিংয়ের স্মৃতিচারণ করেন। ইউনুস বলেন, মনমোহন সিং ছিলেন একজন সরল এবং প্রজ্ঞাবান নেতা, যিনি ভারতকে বৈশ্বিক অর্থনীতির পরাশক্তি হিসেবে গড়তে সহায়তা করেছেন। ডাক্তার মনমোহন সিং গত 26 ডিসেম্বর দিল্লির একটি হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মারা যান। তার অবদানের জন্য তিনি সবসময় স্মরণীয় থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির নবীন সৈনিকদের উদ্দেশ্যে এক উৎসাহী বক্তৃতা প্রদান করেছেন, যেখানে তিনি দেশের সীমানা রক্ষার তাদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি তাদের প্রতিশ্রুতি দেন যে সংকটকালেও দেশের মাটি রক্ষায় তারা জীবন দিতে প্রস্তুত থাকবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি জানান, বিজিবি বাংলাদেশের দীর্ঘ 4427 কিলোমিটার সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে 102তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তির প্রশংসা করেন তিনি এবং নবীন সৈনিকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব উদ্বুদ্ধ করেন। শপথ গ্রহণ ও কুচকাওয়াজের মাধ্যমে তাদের সৈনিক জীবনের সূচনা হলো, যা তাদের পরবর্তী দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত করে। এ সময় বিজিবি মহাপরিচালক সহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটির গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করেছে। এই প্রশিক্ষণের মাধ্যমে নবীন সৈনিকদের মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, যা ভবিষ্যতে দেশের সীমানা রক্ষায় তাদের সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সম্প্রতি রাজধানীর শহীদ মিনারে গঠিত একটি সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র পাঠ বন্ধ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি মন্তব্য করেছেন যে মৌলিক অধিকার এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আন্দোলন চলছে এবং সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্রের সাথে সমর্থন জানানো হলেও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। মাসুদ এই আন্দোলনকে রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের হিসেবে অবহিত করেছেন এবং তিনি উল্লেখ করেন যে তাদের আন্দোলন ঐতিহাসিক এবং এটি দেশের জনগণের পক্ষে। তিনি সকলের প্রতি আহ্বান জানায় যে ঘোষণাপত্রের পক্ষে তারা যেন সমর্থন জানান এবং আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য শহীদ মিনারে একত্রিত হব এবং সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করব। এছাড়াও তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন এবং দেশের জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বলেন, আমাদের একত্রিত হওয়া বন্ধ হবে না। এ কারণে মাসুদ দেশি বিদেশি ষড়যন্ত্রে উল্লেখ করে বলেন যে তারা গণঅভ্যুত্থানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তবে আন্দোলন অব্যাহত থাকবে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আলুর চাষে এই বছর এক বিশাল বৃদ্ধি দেখা যাচ্ছে। বিশেষ করে কৃষকদের জন্য লাভজনক ফলন এবং ভালো দামের কারণে কৃষকরা জানান, শুরুতে তারা প্রতি কেজি আলুর জন্য 120 টাকা থেকে 130 টাকা দামে পাচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে দাম কমে 50 থেকে 55 টাকায় দাঁড়িয়েছে, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা মনে করেন বিদেশি আলুর আমদানির কারণে দাম কমেছে।
ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। এছাড়া কৃষকরা উল্লেখ করেছেন যে আলুর বীজের দাম বৃদ্ধি পেয়েছে এবং আগাম আলুর ফলন তুলনামূলকভাবে কম হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুসারে চলতি মৌসুমে উপজেলায় 18,929 হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 1,823 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার ফলন প্রত্যাশা 45,575 মেট্রিক টন। এছাড়া কৃষকরা অন্যান্য শীতকালীন সবজিরও চাষ করেছেন। লাল আলু, ফুলকপি, বাঁধাকপি এবং অন্যান্য সবজির ওঠানামার মধ্যে কৃষকরা ভালো ফলন আশা করছেন। যদিও কিছু কৃষক পূর্বের ভালো দামের কারণে দুশ্চিন্তায় আছেন, তারা আশা করছেন আবহাওয়া অনুকূল থাকলে ফলন ভালো হবে এবং পণ্যের দামও বৃদ্ধি পাবে। ফুলবাড়ি এলাকার কৃষির বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায়, ভোরবেলা কৃষকরা জমি থেকে আলু ও অন্যান্য সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে আসছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রুমান আক্তার জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে কৃষকদের জন্য এটি একটি ফলপ্রসূ মৌসুম হবে এবং তারা প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে বছরের শেষ দিনে। মঙ্গলবার 31 ডিসেম্বর সকাল 9টা থেকে রেকর্ড করা হয় 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এখানকার বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকে এই জনপদ এবং সূর্যের আলো দেখা যায় না দীর্ঘ সময় ধরে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। বিশেষ করে নদী তীরবর্তী চর ও দ্বীপ অঞ্চলের মানুষজন হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েছেন। খেটে খাওয়া মানুষরা শীতের প্রকোপ উপেক্ষা করে কাজে বের হতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের আয়ের জন্য কাজ করা জরুরি। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস সূত্র অনুযায়ী গত 15 দিন ধরে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে, তবে সম্প্রতি যা 10 ডিগ্রির নিচে নেমে এসেছে। শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামীর দিনগুলোতেও। এছাড়াও শীতজনিত রোগগুলো যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি ও জ্বরের প্রকোপ বাড়তে শুরু করেছে হাসপাতালে। জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, শীতার্তদের সাহায্য করার জন্য উপজেলা পর্যায়ে নগদ 49 লাখ টাকা এবং 20,000 কম্বল বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আরও বরাদ্দ এলে সে অনুযায়ী শীতের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন তাদের কাজের জায়গায় আসতে বাধ্য হচ্ছেন শীতের মধ্যে, কিন্তু কুয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছে না। এটি স্থানীয় জনগণের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাহুবলে আকিজ বেঞ্জার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন প্রকল্পে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণের ঘটনায় 4 জন মারা গেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। নিহতদের মধ্যে প্রকৌশলী রিয়াজ ও 3 শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী অন্তর্ভুক্ত। মঙ্গলবার সকাল 9টার দিকে ডুবাউই এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন, অপর 2 জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বাহুবল মডেল থানার ওসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিলেটের জকিগঞ্জ রোডে পরিবহন শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেওয়ার জন্য এই ঘটনার পটভূমি তৈরি হয়েছে। রোববারের দুর্ঘটনার পর যেখানে একটি বাসের নিচে পড়ে এক কিশোর গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়, সেই ঘটনার বিক্ষুব্ধ জনতা পরিবহন শ্রমিকদের উপর ক্ষোভ প্রকাশ করে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদি জান্নাত। তারা বাসগুলিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, যার ফলে পরিবহন সার্ভিস বন্ধ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নের নেতাদের মতে, যদি চালক অন্যায় করেন তবে তারা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া অর্থাৎ বাস ভাঙচুর করা ও অগ্নিসংযোগ করা পুরোপুরি অবৈধ ও সন্ত্রাসী কার্যকলাপ। তারা বিচার দাবি করছেন এবং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের চালক থানায় মামলা দায়ের করেছেন। এদিকে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি পুনর্বিবেচনার জন্য নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া। ইংরেজি নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে নববর্ষের আনন্দ, সুখ ও শান্তি কামনা করেন। পোস্টে তারেক রহমান উল্লেখ করেন যে নতুন বছর আমাদের জীবনের নতুন সম্ভাবনা ও আশা নিয়ে এসেছে, যা পুরনো বছরের হতাশা ও ব্যর্থতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। তিনি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। তারেক রহমান বলেন, গত বছরটির চ্যালেঞ্জগুলো আমাদের মনে সতর্ক থাকবে, কিন্তু এগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।
নববর্ষের এই বিশেষ প্রেক্ষিতে তিনি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের সকল গণতান্ত্রিক শক্তির সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সকলের জীবনে নতুন স্পন্দন ও সম্ভাবনা আনার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান। সর্বশেষে তিনি বলেন, নতুন বছর সকলের জীবনে নতুন আশা নিয়ে আসুক এবং বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি রাজধানীর সরওয়ার্দী উদ্যানে এক সদস্য সম্মেলনে বক্তৃতা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার বাংলার মানুষ দেখতে চায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিদ্ধি জান্নাত। বিশেষ করে তিনি 2006 সালের 28 অক্টোবরের ঘটনার কথা উল্লেখ করেন এবং নেত্রীকে দোষারোপ করেন যে তিনি হামলার নির্দেশ দিয়েছিলেন। ডাক্তার শফিকুর রহমান জানান, শিক্ষা প্রতিষ্ঠানকে মেরামতের জন্য নতুন একটি আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন এবং বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অপরাধী বা দুর্নীতিবাজদের স্থান দেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে সুসংগঠিত না করলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। এই সম্মেলনে 15 বছর পর সদস্যদের একত্রিত হওয়ার ঘটনা ঘটেছে, যেখানে সদস্যরা আগামী 2025-26 মেয়াদের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 14 বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এতে সারা দেশ থেকে সদস্যদের উপস্থিতি লক্ষণীয়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। সমাবেশের শুরুতে সবাইকে বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং উপস্থিত সদস্যদের মধ্যে উচ্ছ্বাস এবং উৎসাহ প্রকাশ পাচ্ছে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সম্মেলনে শহীদদের পিতার ধারা উদ্বোধন করা হবে, যা শিবিরের ঐতিহ্য অনুসারে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সম্মেলনটি দুটি ভাগে অনুষ্ঠিত হবে, প্রথমে উন্মুক্ত সেশন এবং পরে কার্যকরী সেশন। 2025 সালের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, যা অনলাইনে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এটি গবেষণার জন্য বা রাজনৈতিক বিশ্লেষণের জন্য একটি আকর্ষণীয় ঘটনা এবং ছাত্র শিবিরের ভবিষ্যতের কার্যক্রম এবং নতুন নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম এবং সমাজে আলোচনা সৃষ্টি করবে। এই ছিল NAN টিভির রাতের সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।